শহরের বুক চিরে বয়ে চলা রেল লাইন দুই ভাগে ভাগ করেছে শহরকে। উত্তরের ছোট্ট এই জনপদের উঁচু উঁচু দালান কোঠাগুলো বলে সময়ের সাথে এগিয়ে চলার গল্প। আধুনিক সুযোগ সুবিধার সবকিছু নিয়ে সারাক্ষণ ব্যস্ততায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে শহরকে। ব্যস্ত এই শহরের গতিময়তাকে সঙ্গে করে মিনিট 10 হেঁটে রেলওয়ে কারখানায় পা রাখলেই হঠাৎ করে মনে হয় যেন ফিরে গিয়েছি 200 বছর পুরনো ইংরেজ আমলে। যেদিকেই চোখ যায় শুধু ইংরেজ লাটদের বড় বড় বাংলো। বিংশ শতাব্দীতে এসেও ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধনের এক অপূর্ব অনুভব এই শহর। বলা হয়ে থাকে 1870 সালে রেলওয়ে কারখানা প্রতিষ্ঠার পর এই শহরের জন্ম, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় তারও প্রায় 200 বছর আগে থেকেই বণিকেরা এখানে নৌপথে বাণিজ্য করতে আসতেন। তারপরে এসেছিলেন সৈয়দ বংশের কিছু মানুষ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সেখান থেকেই নাম সৈয়দপুর, পরবর্তীতে সৈয়দপুর। রেলের শহর ক্রমেই পরিণত হয় বাণিজ্যিক নগরীতে। ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশেও সেই সুনাম অক্ষুণ্ণ রেখেছে সৈয়দপুর। কিন্তু এই আধুনিককালে কেমন আছে সৈয়দপুরবাসী? নাগরিক সুবিধা অসুবিধাই বা কেমন? এসব নিয়েই বলছি এখন। ভো ভো হর্ন বাজিয়ে যখন বাষ্পশকট চলে তখন কেঁপে ওঠে রেল লাইনের দুই ধারের দোকানপাটও। যাত্রীবাহী কিংবা মালবাহী ট্রেন ছাড়াও শুধু ইঞ্জিন, কখনো বা একটি দুটি কোচ নিয়ে ঢুকে যায় রেলওয়ে কারখানায়। সৈয়দপুরের সকালটা শুরু হয় কারখানার কর্মীদের ব্যস্ততা দিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনের কোচ ও ওয়াগন মেরামত করা হয় এখানে। চাকা থেকে শুরু করে পাটাতন, রেল লাইনের পয়েন্টস অ্যান্ড ক্রসিং থেকে শুরু করে রেলগাড়ির ওপরের অংশ সবই মেরামতে পটু এখানকার কর্মীরা। যদিও প্রায় 3000 কর্মীর বিপরীতে কাজ করছেন হাজারেরও কম শ্রমিক। তাজহাটের জমিদারের কাছ থেকে মাত্র 5 সিক্কায় সৈয়দপুরকে কিনে নেয় ইংরেজরা। কারখানা স্থাপনের লক্ষ্যে গড়ে তোলে বসতি। 1870 সালে ছোট্ট একটি শেড দিয়ে যাত্রা শুরু হয় রেলওয়ে কারখানার। পর্যায়ক্রমে 110 একর জায়গা জুড়ে গড়ে ওঠে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা। আর এই ইংরেজ বসতি ও কারখানা ঘিরেই জন্ম আধুনিক সৈয়দপুরের। কালের পরিক্রমায় সৈয়দপুর হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। পাকিস্তান আমলে সিটি কর্পোরেশনের মর্যাদাও পেয়েছিল শহরটি। ইংরেজদের তৈরি গোছানো শহর পরবর্তীতে গোছানো না থাকলেও দেশের অর্থনীতির অনেক বড় চালিকা শক্তিতে পরিণত হয়। রংপুর বিভাগের মাঝামাঝি হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অন্য যে কোনো শহরের চেয়ে ভালো। নৌপথ বাদে বাকি সব যোগাযোগই আছে সৈয়দপুরের সাথে। অবশ্য লোকমুখে শোনা যায় একসময় নাকি চাঁদ সওদাগরের বাণিজ্যিক জাহাজও ভিড়েছে এখানে। তখনকার সরমঙ্গলা নদী এখন অবশ্য পুরোপুরি মৃত। বেশিরভাগ মানুষই জানে যে রেলওয়ে কারখানা যখন 1870 সালে হলো তখন থেকে সৈয়দপুরে গোড়াপত্তন, কিন্তু তারও তো আগের ইতিহাস কিছু পাওয়া যায়। সৈয়দপুরটা সৈয়দপুর হয়ে উঠেছে যখন, তখন থেকেই আসলে সৈয়দপুর। তার আগে সৈয়দপুরের কি নাম ছিল এই কিংবদন্তি বা জনশ্রুতি কোনো জায়গায় কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না। ইতিহাস ঘাটে যারা, তাদের সাথে কথা বলে যে জিনিসটা জেনেছি যে সৈয়দপুর একটা সময় নদী বন্দর ছিল। এই নদীর নাম ছিল সরমঙ্গলা নদী। একটা বিশাল নদী, গঙ্গার মতন বিশাল এক প্রবহমান নদী, যেই নদীতে চাঁদ সওদাগরের জাহাজ তার বহর নিয়ে, তার বণিক বহর নিয়ে আমাদের এই অঞ্চলে আসাম পর্যন্ত কিন্তু তারা বাণিজ্য করত। তো এটা একটা পথ ছিল, নৌপথ। এই নৌপথের এই বন্দরটা ছিল আমাদের সৈয়দপুরের কয়া মৌজায়, এখন যেটাকে আমরা চালহাটি হিসেবে জানি, সেখানেই ছিল এই বন্দরটা। এই বন্দরকে ঘিরে এখানে একটা বসতি গড়ে ওঠে, বাণিজ্যিক বসতি। অর্থাৎ সৈয়দপুরের পরিচিতিটাই কিন্তু বাণিজ্যের শহর হিসেবেই গড়ে ওঠা।
অবাঙালি অধ্যুষিত সৈয়দপুরে রয়েছে মুক্তিযুদ্ধের বেশ কিছু করুণ ইতিহাস। রেলওয়ে কারখানায় অবাঙালি শ্রমিকরা বাঙালিদের নিক্ষেপ করেছিল জ্বলন্ত ফার্নেসের ভেতর। কয়াগোলাহাটে প্রায় 450 মারোয়ারিকে খুন করে পাকিস্তানি ও তাদের দোসররা, যা ৭১-এর অন্যতম জঘন্য গণহত্যা হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংরেজরা প্রতিষ্ঠা করে ইউরোপিয়ান ডে স্কুল, যা পরবর্তীতে রেলওয়ে স্কুল নামে প্রতিষ্ঠা পায়। এছাড়াও মুসলিম হাই স্কুল, পাইলট উচ্চ বিদ্যালয়, তুলসীরাম বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হয় ইংরেজদের হাত ধরেই। পাকিস্তান আমলে বাড়ে এসব প্রতিষ্ঠানের সংখ্যা। উচ্চশিক্ষার অভাব ঘুচিয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বাউস্ট এবং সৈয়দপুর কলেজের অনার্স চালু। নারী শিক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মহিলা কলেজ। বিশ্ববিদ্যালয় সহ পুরো উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১২৬টি। আলহাজ আব্দুল গফুর সরকার প্রবীণ শিক্ষক ও শিক্ষাবিদ। এলাকার উন্নয়নের স্বার্থে নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন সৈয়দপুর মহিলা কলেজ ও কামারপুকুর কলেজ। জীবন সায়ান্নে এসে শিক্ষানগরী সৈয়দপুরের সাফল্য আত্মতুষ্টি দেয় তাকে। ১৯বিংশ শতাব্দীর শুরুর দিকে স্থাপিত, যেমন রেলওয়ে স্কুল, ওখানে ইউরোপিয়ান ডে স্কুল নাম ছিল ওইটার আগে। তো এই যে রেলওয়ের ওদের শিক্ষা ব্যবস্থা থেকে বর্তমান শিক্ষানগরীতে রূপান্তর হওয়ার যে গল্পটা, এটা কিভাবে হলো আসলে? রেলের শহর বলতে গেলেই যেমন মর্তুজা ইনস্টিটিউট, এখানে ইউরোপিয়ানরা ছিল বা ব্রিটিশের লোকজন ছিল, সেই জন্য তাদের শিক্ষা ব্যবস্থার জন্য প্রথমে রেলওয়ে স্কুলটা ইংলিশ স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। কালক্রমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। প্রথমে আমরা যদি বলি টেকনিক্যাল স্কুল এটা সরকারি প্রতিষ্ঠান, এর কলেবর বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে যেহেতু ক্যান্টনমেন্ট হিসাবে তারা একটা ইনস্টিটিউশন গড়ে তুলছেন, এই যে পাবলিক ক্যান্ট স্কুল আর কলেজ, এটাও দেখা গেছে যে আর্মিদের নিয়ন্ত্রণে একটা ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের দিনাজপুর বোর্ডের ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে ভালো রেজাল্ট বা ভালো অবস্থান সৈয়দপুর থেকে হয়। তাহলে আমি এই কথাটা আরেকজন বলছিলেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় নাই, অনার্স নাই, এখন সেগুলো কিন্তু পূরণ হয়েছে। আমাদের সৈয়দপুর কলেজ সরকারি কলেজ, সেখানে কিন্তু অনার্স আছে। আপনারা দেখেছেন যে বাই দিস টাইম বাউস্ট প্রতিষ্ঠিত হয়েছেন, সেটা তো বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় এখন সৈয়দপুরে নাই এ কথা তো বলতে পারি না, বাউস্ট আছে। ভবিষ্যতে মেডিকেল কলেজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে রেলওয়ের জমিতে, তাহলে আমরা সেগুলো পেলে আমাদের পূর্ণাঙ্গতা পাবে। সৈয়দপুরে যেমন শিক্ষার প্রসার ঘটেছে ব্রিটিশ আমল থেকে, তেমনি সংস্কৃতি চর্চায়ও গুরুত্ব ছিল। তবে বিভিন্ন অঞ্চলের মানুষের কারণে নির্দিষ্ট কোনো ফরম্যাট গড়ে ওঠেনি, বরং বিভিন্ন সংস্কৃতি সৈয়দপুরকে করেছে সমৃদ্ধ। একসময় কাওয়ালির বেশ নামডাক থাকলেও সময়ের বিবর্তনে এখন সেটা নেই বললেই চলে। তবে শিল্প সাহিত্য সংসদ স্বমহিমায় টিকে আছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। ১৯১১ সালে কয়েকজন নাট্যপ্রেমী তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠে এই সংগঠন। শুরু থেকেই সুনাম অর্জন করে মঞ্চনাটকে। মর্তুজা ইনস্টিটিউট এখনও সৈয়দপুরের একমাত্র নাট্যমঞ্চ। শিল্প সাহিত্য সংসদের আজকে বয়স হচ্ছে ১১৩ বছর। এই ১১৩ বছরের মধ্যে আমরা যদি ভাগ করি, দেখা যাবে ৩৬ বছর ব্রিটিশ আমল, তারপরে ২৪ বছর পাকিস্তান আমল, এবং তারপরে এই ৫৩ বছর বাংলাদেশ শাসনকাল। এই শহর কারখানা ভিত্তিক হওয়ার কারণে বিভিন্ন জায়গার থেকে এখানে কিন্তু মানুষ এক জায়গায় হয়েছে। এই এক জায়গা হওয়ার ভিতর দিয়ে সেই সময় ব্রিটিশ আমলে মনোরঞ্জনের জন্য তেমন কিছু ছিল না। তো মানুষ এক জায়গায় হওয়ার জন্য, কিছুটা আমোদ প্রমোদ করার জন্য হলেও একটা লাইব্রেরি বা ক্লাব কিন্তু করত, এবং এই প্রয়োজনে তার যে হৃদয়ের খোরাক, এটা মেটানোর জন্যই তখন এই শিল্প সাহিত্য সংসদ ১৯১১ সালে
এই কয়া মৌজাতে প্রতিষ্ঠিত হয়। নাটকের চর্চা কমে গেলেও গান, নাচ, ছবি আঁকার চর্চা বেশ ভালোভাবেই ধরে রেখেছে শতবর্ষী সংগঠনটি। নিয়ম করে প্রতিযোগিতার আয়োজনও করা হয়। তবে ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলে গানের চর্চা তেমন একটা ছিল না। হাতে গোনা কয়েকটি পরিবার ঘরোয়াভাবে নজরুল রবীন্দ্রনাথের গানের চর্চা করত। তেমনি একটি পরিবারের সন্তান ইফফাত জামান কলি। বাবা শহীদ ডাক্তার এস.এম. ইয়াকুবের কাছেই গানের হাতে খড়ি। তিনি শোনালেন সেই সময়ের কথা। আমরা যখন ছোট ছিলাম তখন এই শহীদপুরে তেমন চর্চা ছিল না, দেখতাম না কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানই ছিল না। তখন ঘরোয়াভাবে আমরা চর্চা করেছি। আমাদের তো হাতে খড়ি আমার বাবার কাছে, এখানে তেমন কোনো ওস্তাদ ছিল না যে আমাদেরকে সেইভাবে তৈরি করবে। যেটুকু আমাদের ভিত গড়া, এটা আমার বাবার কাছ থেকে আমরা পেয়েছি। আমার বাবা ডাক্তার ছিলেন, হোমিও ডাক্তার। উনি হ্যানিম্যান ডে পালন করতেন, আমরাই যেতাম। আমরাই ভাই বোন মিলে গিয়ে হ্যানিম্যান ডেটা পালন করতাম। দেখতাম না বাইরে কোনো শিল্পী আসা, তখন দেখতাম না। সৈয়দপুরের স্থায়ী বাসিন্দা 3 লাখ হলেও লেখাপড়া, চাকুরি, ব্যবসা বাণিজ্যের জন্য এখানে এসে বসবাস করছে আরও অন্তত 3 লাখ মানুষ। ছোট্ট এই শহরে প্রতিদিন আশেপাশের জেলা থেকে কমপক্ষে 50,000 মানুষ আসেন বিভিন্ন প্রয়োজনে। কেউ চাকরি, কেউ শ্রমিক, কেউ বা ব্যবসার উপকরণ সংগ্রহে। উত্তরের বাণিজ্যিক এই নগরীতে ব্যবসার যেন কোনো শেষ নেই। বলা হয়ে থাকে সুই থেকে শুরু করে উড়োজাহাজের যন্ত্রাংশও মেলে এখানে। হালকা প্রকৌশল শিল্প, গার্মেন্টস, রপ্তানিমুখী বিভিন্ন কারখানা, পাইকারি ব্যবসা সব মিলিয়ে সৈয়দপুরের বাণিজ্য যুক্ত করেছে লাখো মানুষকে। আধুনিক নাগরিক সুবিধার সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ পরবর্তীতে স্থায়ী হয়েছে এই শহরে। ছোট্ট রেলবাজার থেকে সৈয়দপুর নগরী। সময় যত পাল্টেছে, বেড়েছে ব্যবসার ধরন, বেড়েছে ব্যবসার গতি, আর সেই সাথে বেড়েছে এই শহরে মানুষের আনাগোনা। কিন্তু মানুষের আনাগোনা বাড়লেও শহরের পরিধিটা বাড়েনি। এখন সবথেকে বেশি প্রয়োজন যেমন শহরের পরিধি বাড়ানো, তেমনি একটা সঠিক পরিকল্পনা। ঐতিহাসিক সৈয়দপুর বিমানবন্দর যোগাযোগে যুক্ত করেছে উত্তরের 10 জেলাকে। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত বিমান চলাচলের কারণে এই এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশি বিদেশি বিনিয়োগকারী, আন্তর্জাতিক সংস্থা সহ সব পেশার মানুষের কাছে। কারখানাকে কেন্দ্র করে মধ্যমানের ইঞ্জিনিয়ারিং শিল্প, সৈয়দপুরে এই ইঞ্জিনিয়ারিং শিল্প একটি ব্যাপক খ্যাতিমান এদেশের শিল্প। খুলনার পরেই সৈয়দপুর ছিল একটি উল্লেখযোগ্য পাটের ব্যবসা কেন্দ্র। এখানে কাঁচা পাট, পাকা পাটের বেল হতো, রপ্তানি হতো ব্রিটিশে, এবং সেটা যেত সৈয়দপুর রেল হয়ে খুলনা হয়ে জাহাজে করে বিদেশে যেত, ব্রিটিশরা সেখানে যেত। এখানে মারোয়ারি সম্প্রদায়ের লোকজন, এখানে টাটিয়া লেন একটা প্রেস, জুট প্রেস, বিখ্যাত জুট প্রেস ছিল। পাট কেন্দ্রিক একটি ব্যবসা কেন্দ্র হিসেবে সৈয়দপুর গড়ে উঠেছিল। অন্যদিকে গড়ে উঠেছিল রেল কেন্দ্রিক একটি সমৃদ্ধ শিল্প শহর হিসেবে। পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে হালকা ইঞ্জিনিয়ারিং, মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠলো, এবং এরও পরে আমরা যদি দেখি এইখানে নানানভাবে স্থানীয় উদ্যোগে গার্মেন্ট শিল্প, তারপরে জুট মিল এবং জুট শিল্প, পাট বুনন, পাটের সুতা বুনন এই শিল্প, তারপরে ক্রোকারিজ শিল্প যেটা আমরা দেখতেছি, তৈজসপত্র, অ্যালুমিনিয়াম এবং স্টিলের তৈজসপত্রের একটি ক্রোকারিজ শিল্প। এই বাংলাদেশের বিখ্যাত একটি তৈজস শিল্পের কারখানা আমাদের সৈয়দপুরেই অবস্থিত। এগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে এবং সৈয়দপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করতেছে। ক্লান্ত দিন ডুবে যায় সাঁঝের আধারে, তবু ক্লান্ত হয় না এই শহর।
রাত বাড়ার সাথে সাথে ফিরে পায় নতুন যৌবন। অলিতে গলিতে জমে ওঠে ছোট ছোট আড্ডা আর রসনা বিলাস। আধারকে সাথে নিয়ে ঘড়ির কাঁটা ছুটে চলে তার গতিতে, তবু জেগে থাকে রেলের শহর সৈয়দপুর।